তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো ডাব্লিউডাব্লিউ সম্ভবত ড্রু ম্যাকিন্টায়ারের যে পুরনো থিম সংটা রয়েছে দ্য ব্রোকেন ড্রিমস, সেটা হয়তো ফিরিয়ে আনার প্ল্যান করছে, কারণ ডাব্লিউডাব্লিউ তাদের অ্যাকাউন্টে ড্রু ম্যাকিন্টায়ারের সেই পুরনো ব্রোকেন ড্রিমস থিম সংটা টিজ করেছে বা বলতে পারো পোস্ট করেছে। আর এটা তো অনেক দিন ধরে ফ্যান্সদের ডিমান্ড ছিল যে ড্রু ম্যাকিন্টায়ারকে তার পুরনো ব্রোকেন ড্রিমস থিম সংটা দেওয়া হোক, কিন্তু সেটা আমরা দেখিনি। আমরা ভেবেছিলাম যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল, যেখানে রোমানের সাথে তার ম্যাচ হয়েছিল, সেখানে হয়তো তার পুরনো থিম সংটা তাকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু সেখানেও দেখতে পেলাম না। এছাড়া র্যাসেলমেনিয়াতে ফ্যান্সরা এক্সপেক্ট করেছিল, সেখানেও দেখতে পেলাম না। তবে এবার মনে হচ্ছে ফাইনালি ডাব্লিউডাব্লিউ ডিসিশন নিয়েছে যে ড্রু ম্যাকিন্টায়ারকে তার পুরনো দ্য ব্রোকেন ড্রিমস থিম সংটা ফিরিয়ে দেওয়া হবে, কারণ ওই থিম সংটা খুবই ভালো ছিল আর ফ্যান্সরা ওই থিম সঙ্গের সাথে ড্রু ম্যাকিন্টায়ারকে দেখতে চায়। আর তাছাড়া দেখতে গেলে ড্রু ম্যাকিন্টায়ার এখন যা হাল চলছে, তার ব্রোকেন ড্রিমস যে থিম সংটা আছে সেটাই তাকে বেশি শ্যুট করবে। আর সামনে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল আছে, যেটা হবে গ্লাসগো, ড্রু ম্যাকিন্টায়ার একদম হোম টাউনে, তো সম্ভবত সেখানেই আমরা তার পুরনো থিম সংটা দেখতে পাবো। এখন দেখার বিষয় হচ্ছে যে সেখানে ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হয় কি না। তবে আমার তো মনে হয় যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলের ডেমন প্রিস্টেরই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, আর সেখানে ড্রু ম্যাকিন্টায়ারের জেতার চান্স কিন্তু অনেক বেশি। আর লিভ মর্গানের কপাল এখন খুবই খারাপ যাচ্ছে, ফ্যান্সরা তাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছে, কিন্তু তাকে চ্যাম্পিয়ন তো বানানো হচ্ছে না। আর এখানে একটা স্ট্যাট এসছে লিভ মর্গানের সম্পর্কে, তো সেটা দেখে নাও। 2023 সালে রয়্যাল রাম্বলে একদম লাস্টে লিভ মর্গান রানার্স আপ ছিল, আর রিয়া রিপ্লি তাকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জিতে যায়, তো সেখানেও লিভ মর্গান হেরে গেল। তারপরে 2024-এও লাস্টেতে লিভ মর্গানই বেঁচেছিল, বেলি তাকে এলিমিনেট করে দেয়। আর এখন আমরা দেখতে পেলাম যে এলিমিনেশন চেম্বারেও এখানে রানার্স আপ ছিল লিভ মর্গান, সবার লাস্টে লিভ মর্গানই ছিল, তো বেকি লিঞ্চ সেখানে লিভ মর্গানকেও হারিয়ে দেয়। আর এই যে কালকের যে মানডে নাইট ড্রতে যে ব্যাটেল রয়্যালটা হলো, সেখানেও রানার্স আপ ছিল লিভ মর্গান, আর সেখানেও বেকি লিঞ্চ তাকে বাইরে ফেলে দেয়, আর যার ফলে বেকি লিঞ্চ চ্যাম্পিয়ন হয়ে যায়। তো লিভ মর্গান একটানা 4খানা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি হারিয়েছে। আর বলতে গেলে এটা খুবই গায়ে লাগে, কারণ এটা এমন নয় যে সিঙ্গলস ম্যাচ হয়েছে, রয়্যাল রাম্বল, দুখানা রয়্যাল রাম্বল, যেখানে 30 জনের সাথে 30 নয় 29 জনের সাথে কম্পিট করে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়, আর তারপরে সেখানে গিয়ে জিততে হয়। তো এরকম দুখানা রয়্যাল রাম্বল গেল। এলিমিনেশন চেম্বার যেখানে 6জন থাকে, তো সেই 6জনের মধ্যে 5জনকে সরিয়ে দিয়ে নিজেকে জিততে হয়, সেখানেও সে শেষ পর্যন্ত ছিল, সেখানেও হেরে গেল। আর এই ব্যাটেল রয়্যাল ম্যাচ, এখানেও প্রায় 30 জন ছিল, এখানেও সেই একই অবস্থা আমরা দেখতে পেলাম। লিভ মর্গান শেষ পর্যন্ত টিকলো, কিন্তু তাকে বেকি লিঞ্চ এলিমিনেট করে দিল। তো লিভ মর্গানের কপাল খুবই খারাপ। সিঙ্গেলস ম্যাচ তো দূরের কথা, এখানে মাল্টি পার্সন ম্যাচে এত কষ্ট করার পরেও সে চ্যাম্পিয়নশিপ জিততে পারলো না। আর এই বছর আমরা একটা জিনিস নোটিস করেছি যে এই বছর রেসলমেনিয়াতে যে স্টেজ হয়েছিল আর যে পায়রো হয়েছিল, পায়রো বা যেটা তোমরা বাজি বলতে পারো, যে সুপারস্টারদের এন্ট্রান্সে ফাটে, করিডোর্সের এন্ট্রান্সে যেমন বাজি ফাটে, এছাড়া রোমান্সের এন্ট্রান্সে যেমন বাজি ফাটে, সেইটার কথা বলছি। তো অন্যান্য রেসলমেনিয়ার তুলনায় এই বছরে পায়রো খুব কম পরিমাণে আমরা দেখতে পেয়েছি। বলতে গেলে স্টেজও খুব একটা ভালো হয়নি, আর পায়রো সেরকম খুব একটা বেশি লেভেলের হয়নি অন্যান্য বছরে যেমন হয়ে থাকে। তো এইটার পেছনে কারণ কি হচ্ছে যে সেটা বেরিয়ে এসছে যে এন্ডেভার কোম্পানির হাতে যেহেতু এখন ডাব্লিউডাব্লিউ চলে গেছে, আর এখন টাকা বাঁচানোর জন্য কম পায়রো ফাটানো হচ্ছে। তো ভাই, এই রেসলমেনিয়া ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় শো, বছরে একবার হয়, আর সেখানে টাকা বাঁচানোর জন্য পায়রো কম ফাটানো হচ্ছে, এটা কোনো কথা হলো? তাছাড়া এন্ডেভার কোম্পানি একটু অন্যরকম টাইপের, ইউএফসি যেহেতু এন্ডেভার ওন করে, তো ইউএফসিতে আমরা দেখেছি যে যেমন স্পন্সরশিপ এক গাদা থাকে, তো আমরা দেখলাম যে এন্ডেভারের কাছে আসার পরে ডাব্লিউডাব্লিউ রিংয়ের ভেতরে লোগান পলের প্রাইম রিংটাকে স্পন্সর করে দিল, যেটা অনেকেই পছন্দ করছে না। আর এখন টাকা বাঁচানোর জন্য, বেশি প্রফিট করার জন্য পায়রো কমিয়ে দিয়েছে। তো এটা করা তো কোনো মানে হয় না, বছরে একবার হচ্ছে, একটু বেশি করে ফাটানো উচিত পায়রো। স্টেজ তো না হয় খারাপ করেছে, সেটা নিয়ে কিছু বলার নেই আর। তো এই হচ্ছে অবস্থা, এন্ডেভার কোম্পানি একটু বেশি বাঁচিয়ে চলছে আর বেশি বেশি স্পন্সরশিপ নিচ্ছে, কারণ আমরা দেখেছি যে রেসলমেনিয়াতে প্রায় বলতে গেলে 10টার মধ্যে 9টা ম্যাচই স্পন্সর ছিল। আমরা দেখেছি যে রিং সাইডে নানা রকম ব্র্যান্ডের এলইডি স্ক্রিন লাগানো ছিল, তো সেটাও আমরা দেখেছি, ওটা নিয়ে আমি অত কথা বলিনি। আর প্রাইম ড্রিঙ্ক তো রিংয়ের মাঝখানে স্পন্সর হয়ে গেছে, হয়তো এরপরে আমরা আরও স্পন্সরশিপ দেখতে পাবো, আর টাকা বাঁচানোর জন্য হয়তো এরপরে আরও অনেক কিছুই বাদ পড়তে আমরা দেখতে পাবো। আর যে হয়তো এই যে সুপারস্টারগুলো রিলিজ হলো, এগুলো হয়তো সেই কারণেই হয়তো হয়েছে, টাকা বাঁচানোর জন্যই। আর ফাইটফুল সিলেক্টের তরফ থেকে এমনটা নিউজ এসছে যে এই ড্রাফট যেটা হবে ডাব্লিউডাব্লিউ, সেই ড্রাফটে আমরা ব্যারন কর্বিনকে আবার মেন রস্টারে ফিরতে দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে এই সপ্তাহে যে স্ম্যাকডাউন হবে আর পরের সপ্তাহে যে র হবে, এই দুদিন আমরা
ডাব্লিউডাব্লিউর যে ড্রাফটের যে প্রসেস আছে সেইটা দেখতে পাবো। তো এই দুদিন হবে ড্রাফটের র আর স্ম্যাকডাউন। আর ডাব্লিউডাব্লিউ এখানে তাদের ড্রাফটের রুলস অ্যানাউন্স করে দিয়েছে। তো রুলসগুলো একবার দেখে নাও। এখানে স্ম্যাকডাউনে 4খানা রাউন্ড হবে, যেখানে 16 জন সুপারস্টারকে পিক করা হবে, মানে 4×4=16। প্রত্যেকটা রাউন্ডে 4 জন করে সুপারস্টারকে পিক করবে, 2টো র আর 2টো স্ম্যাকডাউন। আর রতে হবে টোটাল 6খানা রাউন্ড, যেখানে ওই 4 জন করেই টোটাল 24 জন সুপারস্টারকে পিক করা হবে। তারপর রয়েছে সবথেকে বড় কথা হচ্ছে যে যারা চ্যাম্পিয়ন রয়েছে তারা কিন্তু যে যার ব্র্যান্ডেই থাকবে, মানে ডেমন প্রিস্ট থাকবে রতে, কোডি রোডস থাকবে স্ম্যাকডাউনে, এছাড়া স্যামি জেন, লোগান পল, এরা কেউ তার ব্র্যান্ড চেঞ্জ করবে না। এমনকি ওমেন্স ডিভিশনের যে টাইটেল আছে ওমেন্স চ্যাম্পিয়নশিপ, সেগুলো যে যার ব্র্যান্ডেই থাকবে। তবে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে সেটা ড্রাফটের পার্ট হবে, তো এরা র বা স্ম্যাকডাউন চেঞ্জ করতে পারে। আর যেহেতু এটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, তো এটা দুটো ব্র্যান্ডেই থাকবে, এটাতে ড্রাফটের কোনো সম্পর্ক নেই। আর হচ্ছে স্ম্যাকডাউনের এপিসোডে যে ড্রাফট হবে সেখানে প্রথম পিক করার সুযোগ পাবে স্ম্যাকডাউন, আর রয়ের এপিসোডে প্রথম পিক করার সুযোগ পাবে র। তো এই ছিল মোটামুটি যে রুলস ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে সেই রুলস। এবার দেখা যাক এই সপ্তাহে স্ম্যাকডাউন আমরা কি দেখতে পাই, কে কোন ব্র্যান্ডে যায়। আর ড্রাফটের এই দুদিন কোন কোন সুপারস্টাররা অ্যাভেলেবেল থাকবে সেটাও ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে, তো সেটাও একবার দেখে নাও। তো ওপরে আমরা দেখতে পাচ্ছি যে মানডে নাইট রয়েতে যে ড্রাফটটা হবে তার জন্য যে কজন সুপারস্টাররা রয়েছে, তো রয়েতে আমরা এই কজনের ড্রাফট দেখতে পাবো। আর স্ম্যাকডাউনেতে নিচের দিকে দেখতে পাচ্ছ, তো স্ম্যাকডাউনে আমরা এই কজনের ড্রাফট দেখতে পাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্লাড লাইন এই ড্রাফটের পার্ট আছে। রোমান রেন্স, সোলো সিকোবা, টামাডঙ্গা, পল হেমান সবাই এই ড্রাফটের পার্ট হবে স্ম্যাকডাউনে। তো স্ম্যাকডাউনটা আগে হবে, রটা পরে হবে। আর র যেহেতু 3 ঘন্টা শো, তো সেখানে আমরা বেশি পরিমাণে সুপারস্টার অ্যাড হবে। আর স্ম্যাকডাউন যেহেতু 2 ঘন্টা, তো সেখানে অল্প পরিমাণ সুপারস্টার অ্যাড হবে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো যে কারা রয়ের জন্য অ্যাভেলেবেল আছে আর স্ম্যাকডাউনের জন্য কারা অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে লিস্ট। আর আমার এমনটা মনে হচ্ছে যে ব্লাড লাইন রতে ড্রাফট হয়ে যাবে, কারণ 4 বছর ধরে তো ব্লাড লাইন স্ম্যাকডাউনেতেই রয়েছে। আর কোডি রোডস যেহেতু স্ম্যাকডাউনে যাচ্ছে, তাই ব্লাড লাইনকে রতে পাঠিয়ে দেওয়াই ভালো, কারণ দুটোই যদি এক ব্র্যান্ডে থাকে তাহলে কোডি রোডস আবার সেই ব্লাড লাইনের সাথে স্টোরি লাইন ইনভলভ হয়ে যাবে, যেটা কেউই দেখতে চায় না। আর পরের নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ সৌদি আরবের সাথে 2027 সাল অবধি ডিল সাইন করা আছে, মানে 2027 সাল অবধি আমরা প্রতি বছর সৌদি আরবে 2খানা কম করে হলেও প্রিমিয়াম লাইভ ইভেন্ট আমরা দেখতে পাবো। একটা তো আমরা বছরের শুরুর দিকে দেখতে পাই, আর একটা লাস্টের দিকে ওই নভেম্বর মাসে দেখতে পাই। তো 2027 অবধি প্রত্যেক বছর আমরা 2টো করে প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো সৌদি আরবে। আর আমার তো মনে হয় এই 2027 হয়ে গেলে ডাব্লিউডাব্লিউ আবার কন্ট্রাক্টটা রিনিউ করে নেবে আর এদের ডিলটা এক্সটেন্ড করে দেবে, কারণ ডাব্লিউডাব্লিউ সৌদি আরব থেকে বহুত মোটা পরিমাণে টাকা ইনকাম হয়। আর তোমরা তোমাদের স্ক্রিনে যে লিস্টটা এখন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর এখন পুরো যত ইনজয়ার্ড সুপারস্টার আছে তাদের লিস্ট। সিএম পাঙ্ক আছে, বিগি আছে, বিগি তো মনে হয় রিটায়ারি হয়ে গেছে, আর জিমি উসো ইনজয়ার্ড আছে। আর এমনটা না যে ব্লাড লাইনের অ্যাটাকের ফলে জিমি উসো ইনজয়ার্ড হচ্ছে, সে আগে থেকে ইনজয়ার্ড ছিল। সেথ রলিন্সেরটা তোমরা জানো, রিয়া রিপ্লিও ইনজয়ার্ড, ড্রু ম্যাকিন্টায়ারেরও একটা ইনজুরি আছে। আর এই ইনজুরিটা আজকের নয়, ড্রু ম্যাকিন্টায়ার প্রায় 2 বছর ধরে এই ইনজুরিটা সাফার করছে। আর ডমডমও আমাদের ইনজয়ার্ড হয়ে গেছে, সার্লিট প্লেয়ারও ইনজয়ার্ড, আর ব্রন স্ট্রোমানও ইনজয়ার্ড। তো দেখতে গেলে অনেক বড় বড় সুপারস্টার ইনজয়ার্ড হয়ে গেছে। আর এখন তো ডাব্লিউডাব্লিউকে খুবই সাবধানে চলতে হচ্ছে, কারণ এদিক ওদিক কিছু হলেই সবাই ইনজয়ার্ড হয়ে যাচ্ছে। আর ইনজয়ার্ড হয়ে যাওয়া তো খুব একটা ভালো কিছু নয়, কারণ এমনিতেই ডাব্লিউডাব্লিউতে এখন বড় বড় সুপারস্টাররা নেই। রক আর রোমান রেন্সই ছিল মেন অ্যাট্রাকশান, তো তারা তো চলে গেছে হলিউডে, তারা আসবে বেশ কিছুদিন পর। আর এখন স্টোরি লাইনকে ইন্টারেস্টিং করার জন্য যে সমস্ত সুপারস্টারদের দরকার তাদের মধ্যে কয়েকজন তো ইনজয়েড হয়ে পড়ে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর রেসলম্যানিয়াতে আমরা জিমি উসো ভার্সেস জে উসোর যে ম্যাচটা দেখতে পেয়েছিলাম সেটা তো কারোরই ভালো লাগেনি, কারণ ম্যাচটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। মাত্র 6 থেকে 7 মিনিটের ম্যাচ এটা ছিল, আর আমরা এদের থেকে যেরকম রেসলিং আশা করি সেরকম কিছু দেখতে পাইনি। 15-16খানা সুপার কিক লেগেছে, আর একটা স্পিয়ার, একটা স্ল্যাশ লেগেছে, ব্যাস এইখানেই ম্যাচ শেষ হয়ে যায়। তো এই ম্যাচটার সম্বন্ধে জে উসো তার ইন্টারভিউতে একটা কথা বলে যে অরিজিনালি এটা একটা বড় সড়ো আর ভালো রেসলিং কোয়ালিটির ম্যাচ দেওয়ার প্ল্যান ছিল, যেমনটা আমরা সকলে আশা করেছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে কী হয়েছে, ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা থেকে টাইম কেটে নেয় আর বলে দেয় যে এই ম্যাচটা শর্টে তোমাদেরকে সারতে হবে, আর যার ফলে আমরা ওই 15খানা সুপার কিক আর স্ল্যাশ আর স্পিয়ারের সাথে এই ম্যাচটা শেষ হয়ে যেতে দেখি, যেটা কারোরই পছন্দ হয়নি। কারণ আমরা সবাই তো একটা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু এদের মধ্যে একটা বিশেষ স্টোরি লাইন আছে আর এরা মুভগুলো একদম সেম, আর এদের দেখতেও একই রকম, আর এদের সব কিছু বলতে গেলে একই রকম, তো এদের মধ্যে ম্যাচ হওয়াটা তো একটা ড্রিম ম্যাচ আর খুবই ভালো লেভেলের ম্যাচ হবে। প্রায় বলতে গেলে 15-20 মিনিট ধরে তো ম্যাচটা অন্তত চলবে, কিন্তু ম্যাচটা সেই লেভেলে যায়নি। আর ডাব্লিউডাব্লিউ জানি না কেন টাইম কেটে নিল, এত টাইম বাঁচিয়ে বা কী হবে। এই ম্যাচটা যদি 20 মিনিট চলে যেত তাও কারোর খুব একটা কিছু
ক্ষতি হয়ে যেত না, বরং ফ্যান্সরা বেশি এন্টারটেইনই হতো। তো এই একটা জিনিস জে উসো রিভিল করলো। আর জিমি উসো যেহেতু এখন ইনজয়েড আছে, তো জিমি উসো আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর জিমি উসো ঠিক হয়ে গেলেই আমরা জিমি উসো আর জে উসোকে একসাথে রিইউনাইট হতে দেখতে পাবো। তো উসো ব্রাদার্স আবার এক হয়ে যাবে। আর জে উসো এটা রিভিল করে যে 2020 সালে যখন রোমানের রিটার্ন হয় আর রোমান চ্যাম্পিয়নশিপ জিতে, তো তার প্রথম ফিউড হওয়ার এমনটাই প্ল্যান ছিল যে তার প্রথম ফিউড হবে ফিন্ড ব্রে হোয়াইটের সাথে। কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। ডাব্লিউডাব্লিউটা পরের জন্য বাঁচিয়ে রাখতে চায়। পরে গিয়ে রোমান ভার্সেস ফিন্ডের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ করাতে চেয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে ব্রে হোয়াইটকে রিলিজ করে দেওয়া হয়। তারপরে আবার যখন ট্রিপল এইচ কন্ট্রোলে আসে, তো ট্রিপল এইচ ব্রে হোয়াইটকে ফিরিয়ে আনে। স্টোরি লাইনে 1-2 মাস যায়, তারপর ব্রে হোয়াইট মারা যায়। তো যার ফলে এই ম্যাচটা আমরা আর কোনোদিন দেখতেই পাইনি। আর কিছুদিন আগে আমি তোমাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম যে রোমান রেন্স এই ব্লাড লাইনের যে স্টোরি চলছে, এই রোমান রেন্সের ইনপুট থাকবে ব্লাড লাইনের স্টোরিতে। তো রোমান রেন্স পুরো ব্লাড লাইনের স্টোরিকে কন্ট্রোল করবে, যদিও রোমান রেন্স এখন ডাব্লিউডাব্লিউতে নেই। তবে এখন এইটা জানা যাচ্ছে যে শুধু রোমান নয়, রকেরও ইনপুট রয়েছে ব্লাড লাইনের স্টোরিতে। তো রক আর রোমান্স দুজনে মিলে এই ব্লাড লাইনে যা হচ্ছে, টামাটঙ্গা আসছে, আবার জেকব ফাটুও আসতে চলেছে, এই সব কিছু তারাই কন্ট্রোল করবে। আর আমরা ব্লাড লাইনের ভেতরে তো খুবই একটা বড় সড়ো যুদ্ধ দেখতে পাবো, ব্লাড লাইন সিভিল ওয়ার যেটাকে বলা হচ্ছে, রকের টিম আর রোমানের টিমের মধ্যে। আর আজ নয় তো কাল রক রোমানের ওপর বিট্রে করবেই। আর নাহলে তো যদি বিট্রে না করে, তাহলে তো ব্লাড লাইন সিভিল ওয়ার তো আমরা দেখতে পাবো না, যেটা হওয়া খুবই স্বাভাবিক। আর তাছাড়া দেখতে গেলে হচ্ছে যে রক রেসলমেনিয়াতে তার পুরো ক্ষমতা লাগিয়ে দিয়েছিল রোমানকে জেতানোর জন্য, কিন্তু রোমান তার সত্ত্বেও জিততে পারেনি। আন্ডারটেকার, জন সিনা সবাই এসে ব্যান্ড বাজিয়ে দিয়েছে। তো সম্ভবত সেই কারণেই রকের চোখে এখন রোমান লুজার হয়ে গেছে। আর এখন সে আর ট্রাইবাল চিফ নয়, নতুন ট্রাইবাল চিফের দরকার আছে, কারণ লুজার কখনো ট্রাইবাল চিফ হতে পারে না। আর রক তো তার ম্যাচ জিতে নিয়েছে, কিন্তু রোমান তার ম্যাচ রেসলমেনিয়াতে হেরে গেছিলো। তাই রক যেহেতু জিতেছে, তাই সেই হচ্ছে নতুন ট্রাইবাল চিফ। আর রোমান হেরে গেছে, তাই সে আর ট্রাইবাল চিফ নয়। তো সম্ভবত এটাই একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল হতে চলেছে। আর এখন এই মুহূর্তে তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামটা সেই স্টেডিয়াম যেখান থেকে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল হতে চলেছে। আর তো স্টেডিয়ামটা কেমন দেখতে একবার দেখে নাও। এটা জাস্ট একটা গ্রাফিক্স, মানে কীরকম বসার সিট আছে, তারপরে দেখতে পাচ্ছি যে মাঝখানে রিং আছে। আর র্যাম্পটা তো মনে হচ্ছে একটু বাঁকাটাটা র্যাম্প হবে। আমরা রয়্যাল রাম্বলের যেমন র্যাম্প দেখতে পেয়েছিলাম সোজা এসে বেঁকে গেছে, এটা তার থেকেও বেশি বাঁকা হবে। এটা আবার দেখছি এস হয়ে গেছে, একবার ডান দিকে ঘুরেছে আর একবার বাঁ দিকে ঘুরেছে। তো র্যাম্পটা কেমন হবে বুঝতে পারছি না, তবে এইখানে দর্শক অনেক বেশি থাকবে আর স্টেডিয়ামের কিছুটা এরকম লুক হবে। তো এই একটা গ্রাফিক্সের ফটো এসছে স্টেডিয়ামের সামনে। যে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে, সেখানে আমরা হয়তো ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সেমাসের ম্যাচ দেখতে পাবো। আর তার সূত্রপাতও হয়ে গেছে। আমরা দেখতে পেলাম যে মানডে নাইট ড্রতে তো দুজনকে ট্রোল করলোই, আর এখন সোশ্যাল মিডিয়াতেও একে অপরের পেছনে লাগা স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে সেমাস সেই মিমটা ইউজ করেছে। এখানে ড্রু সেক্স পার্টনার ম্যাকিন্টায়ার বলে বলা হয়েছে ড্রু ম্যাকিন্টায়ারকে। আর পাশ দিয়ে আমরা সিএম পানকেও দেখতে পাচ্ছি, যেটা দেখে তো খুবই হাস্যকর লাগছে। আর সেমাসও এখন ড্রু ম্যাকিন্টায়ারকে তারই স্টাইলে ট্রোল করা শুরু করে দিয়েছে। আর ওপরে ক্যাপশন দিয়েছে যে 60% অফ টাইম হি ফেলস এভরি টাইম। মানে ড্রু ম্যাকিন্টায়ারকে তো অনেক অপরচুনিটি দেওয়া হয়েছে। অপরচুনিটি প্রায় বলতে গেলে 12 থেকে 13খানা চ্যাম্পিয়নশিপ ম্যাচ তাকে দেওয়া হয়েছিল, আর একটা না সব কটা সে হেরেছে। তো সেমাসের মতে ড্রু ম্যাকিন্টায়ার যে ধরনের কাজকর্ম করে থাকে, যে ধরনের কথাবার্তা তার, সেই কারণেই সে চ্যাম্পিয়নশিপগুলো প্রত্যেকবার হেরেছে আর একবারও জিততে পারেনি। আর রেসলমেনিয়াতে জিতলো, তো ডিমান প্রিস্ট তার উপর ক্যাশ ইন করে দিল। তো এখন ড্রু ম্যাকিন্টায়ার সেমাসকে ট্রোল করবে, ভুলিয়ালা সেমাস মোটা হয়ে গেছে সেই নিয়ে। আর সেমাস তাকে ট্রোল করবে সে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাওয়ার পরেও, এক গাদা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাওয়ার পরেও জিততে পারেনি সেই নিয়ে। আর এদের মধ্যে ম্যাচ তো আমরা সেই কোন যুগ থেকে চেয়ে আসছি, আমরা দেখতে চাই। বিশেষ করে আমি তো ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সেমাসের ম্যাচ দেখতে চাই। এবার ফাইনালি মনে হয় সেই ম্যাচটা আমরা দেখতে পেতে চলেছি। আর আন্ডারটেকার তার ইউটিউব চ্যানেলে এটা বলে যে ডাব্লিউডাব্লিউর উমেন্স ডিভিশনেও একটা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা উচিত, যেমন মেন্স ডিভিশনে রয়েছে। তো প্রস্তাবটা কী আর বলবো, ডাব্লিউডাব্লিউতে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেটারই ডাব্লিউডাব্লিউ কী করবে ভেবে পাচ্ছে না। আবার এখন যদি ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে, তো সেটার কী করবে সে তো ডাব্লিউডাব্লিউ জানে আর আন্ডারটেকারই জানে। আর তাছাড়া দেখতে গেলে যে ওমেন্স যে ওয়ার্ল্ড টাইটেল রয়েছে, সেটাই হাতে গোনা মাত্র 2 থেকে 3 জন রয়েছে, তাদের কাছেই যাওয়া আসা করে। বেকি লিঞ্চ, তারপর শার্লেট ফ্লেয়ার, রিয়া রিপ্লি তো ইনজয়েড হয়ে গেছে, আর বিয়াঙ্কা ব্লেয়ার রয়েছে। তো ওমেন্স চ্যাম্পিয়নশিপ কাকে দেবে সেটাই নিয়েই ডাব্লিউডাব্লিউ কনফিউজ। ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কেউ কেয়ার করে না। আর এখন যদি ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে, তাহলে সেটারই বা কী হবে। তো এটা আন্ডারটেকার হয়তো ভাবেনি, তবে আন্ডারটেকারের মতে
একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ উমেন্স ডিভিশনও ডিজার্ভ করে। আর পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে এমনটা নিউজ এসেছে যে আন্ডারটেকার ডাব্লিউডব্লিউর সাথে আর একটা নতুন লেজেন্ডসের ডিল সাইন করে নিয়েছে। আর রিসেন্ট টাইমে আমরা রোমান রেন্সের একটা ফটো দেখতে পাই, তো এই ফটোটা যখন সবার প্রথম আমার সামনে এসেছিলো তো আমি তো ভেবেছিলাম যে রোমান রেন্স কলকাতার কোনো গলির ভেতরে ফুটপাতেতে দাঁড়িয়ে ছবি তুলেছে, কারণ সিন তো দেখে তাই মনে হচ্ছে, প্রথমবার দেখে তো তাই সেরকমই মনে হবে। কিন্তু তারপর দেখলাম যে আশেপাশে তো সাদা চামড়ার বিদেশি মানুষ ভর্তি, তাহলে না এটা তাদের দেশই হবে। তো দেখেও অবাক লাগছে যে তাদের দেশেও এরকম হালওলা রাস্তাঘাট জায়গা রয়েছে। আমি তো প্রথমে কলকাতার ফুটপাতই ভেবে নিয়েছিলাম। তো এই একটা রিসেন্ট পিক রোমান রেন্সের এসছে, তো তোমাদের কি মনে হয়েছিল সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর রেসলম্যানিয়াতে যখন সিল্ডের থিম সং প্লে হয়েছিল আমরা ভেবেছিলাম যে ডিন অ্যামব্রোসের রিটার্ন হতে চলেছে। তো এই বিষয়ে ডিন অ্যামব্রোসকেই প্রশ্ন করা হয়। তো ডিন অ্যামব্রোস কি বলে যে সময় রেসলম্যানিয়া হচ্ছিল সে জাপানেতে ঘুমাচ্ছিল, মানে আমরা জানি যে ডিন অ্যামব্রোস এখন জাপানের IWGP হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো সেই সময় সে জাপানে ছিল, আর সে জাপানে সেই সময় ঘুমাচ্ছিল, রেসলম্যানিয়া তো দেখার কোনো দরকারই নেই। তো যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে অনেকে তাকে মেসেজ করেছে যে ফ্যান্সরা ভেবেছিল যে ডিন অ্যামব্রোস রেসলম্যানিয়াতে রিটার্ন করছে। তো ডিন অ্যামব্রোস তারপরে সব কিছু দেখলো আর ভাবলো যে আচ্ছা তো এই সব জিনিস হয়েছে। তো ডিন অ্যামব্রোস বলছে যে এটা খুবই ভালো বিষয়, আমার দেখে খুবই ভালো লাগছে যে ফ্যান্সরা আমাকে এক্সপেক্ট করেছিল যে আমি ডাব্লিউডব্লিউতে রিটার্ন করেছি রেসলম্যানিয়াতে। তবে সত্যিটা তো হচ্ছে যে সময় রেসলম্যানিয়া হচ্ছিল সেই সময় আমি জাপানেতে পড়ে ঘুমাচ্ছিলাম। তো এই একটা ইন্টারেস্টিং জিনিস। তবে AEWর যা হাল হয়েছে, তো আমার তো মনে হয় ডিন অ্যামব্রোস আর কিছু বছরের মধ্যেই ডাব্লিউডব্লিউতে ফিরে আসতে চলেছে। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের অনেকগুলো নিউজ ছিল তাই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো আবার তো অনেকের লম্বা ভিডিও পছন্দ নয়, এক্ষুনি কমেন্ট বক্সে লিখতে চলে আসবে। তো কী আর করবো, নিউজ বেশি রয়েছে তো ভিডিওটা তো লম্বা হবেই। চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম একটাই পরের নিউজ ভিডিওতে।